দেবাশিস বাবুর কাছে যাব। প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস বাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দেবাশিস বাবু, আমরা দেখলাম নির্বিচারে যখন লাঠিচার্জ করা হচ্ছে, মেয়েদের ওপরও লাঠিচার্জ করা হচ্ছে, কোথাও কোনো মহিলা পুলিশ কর্মী নেই, এটা কি করে, কোন আইনে সম্ভব? দেখুন, প্রথমত যে আপনি যে প্রশ্নটা প্রথম করছিলেন যে সুপ্রিম কোর্টে 20 তারিখে মানে ছুটির পরে টপ অফ দ্য মোশনে এই মামলাটি ধার্য করেছেন আমাদের চিফ জাস্টিস, মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। 3 বেঞ্চের মামলাটাই উঠবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে ক্ষেত্রে এটার ইন্টারন্যাশনাল একটা র্যামিফিকেশন আছে, তার সারা বিশ্ব থেকে তার বিভিন্নভাবে তার প্রতিবাদ এসছে। এবং এই যে ঘটনায় আজকে শুধু আমাদের আপামর বাঙালিরা যে প্রতিবাদ করছে তা নয়, ভারতবর্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন দেশ থেকে প্রতিবাদের আমরা স্বর শুনতে পাচ্ছি। এবং স্বাভাবিকভাবে মাননীয় সুপ্রিম কোর্ট এটা টপ অফ দ্য মোশনে এটা মামলাটা ধার্য করেছেন। আমি একটা কথাই বলতে চাই যে প্রতিবাদের স্বরটা কখনো এইভাবে দমন করা ঠিক নয়। আমরা নিশ্চয়ই সকলে আইন মেনে আন্দোলন করবে, কিন্তু এত বড় ঘটনা ঘটেছে, মানুষের এটা মানে অত্যন্ত এটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ কাজ করছে। পৃথিবীর জঘন্যতম অপরাধ এটি ঘটেছে। আমার মনে হয় একে কোনোভাবে সাপোর্ট করা উচিত না, যে দলের বা যে জাতি, বর্ণ, ধর্ম কিছু হোক না কেন। আমার মনে হয় সবার আমাদের একটাই স্বর হওয়া উচিত যে এর সঠিক যেন আমরা তদন্ত করি এবং সঠিক যেন মূল্যায়ন করে যারা যারা দোষী তাদের যেন কঠোর সাজা হয়। আমার বক্তব্য এর সাথে যা যা মানে প্রতিবাদের স্বর যারা হচ্ছে, নিশ্চয়ই মানুষ মানে প্রত্যেকে তার নিজের পরিবার, প্রত্যেক পরিজন, আত্মীয় স্বজন সবাইকে চিন্তা করে এই বিশ্লেষণটা করছে বলেই এত বেশি আবেগ এবং এত বেশি প্রতিবাদের ভাষা গর্জে উঠছে। এটা আমার মনে হয় সরকার যদি সঠিকভাবে তার মূল্যায়ন করে, কোনোভাবে নিজে কাউকে না ডিফেন্ড করে, এটা যদি কারো ছেলেমেয়েও করে থাকে, আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু মানে এই অপরাধকে চাপা দেওয়া। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে আমি আপনার কাছ থেকে 30 সেকেন্ড দিচ্ছি। আর পুলিশের ভূমিকা আজকে যা দেখলাম সেটাকে কি আপনি সমর্থন করেন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে? দেখুন, পুলিশকে সব থেকে পুলিশ হচ্ছে সফট টার্গেট। পুলিশকে সবসময় যে কোনো শাসক সামনে রেখে তার নিজস্ব যে এজেন্ডা থাকে সেটা পালন করতে চায়। এই জন্য পুলিশ সমাজের কাছে সব থেকে বেশি মানে অপাঙ্ক্তেয় হয়। আজকে যে ঘটনাটি ঘটেছে, ধর্ষণ করেছে একদল লোক, মানে ওইখানে শুধু ধর্ষণ নয়, যে চিত্রনাট্যটা পাওয়া যাচ্ছে ওর সাথে অনেক কিছু মানে যোগসূত্র আছে। এইটাকে মনে হয় মানে ডিফেন্ড করতে গিয়ে বা কোনোভাবে মানে শাসকের সাথে এখানে কিন্তু একটা যে জায়গা জড়িয়ে যাচ্ছে, এখানে কিন্তু পুলিশ সামনে মানে ফ্রন্টাল অর্গানাইজেশন। অর্থাৎ আপনি বলছেন তাদেরকে সফট টার্গেট হিসেবে সামনে আনা হচ্ছে, পেছনে কলকাঠি নাড়ছে অন্য কেউ। আপনি আমাদের পুলিশ সবসময় হ্যাঁ বিমল শঙ্কর বাবু 30 সেকেন্ড কথা বলি। মনুষ্যত্ব থাকলে আবেগ থাকে। এরা ক্ষমতার কানাগলিতে মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছে। এটা ক্ষমতা সর্বস্ব একটা সত্তায় পরিণত হয়েছে। কারণ টপ লেভেলে তারা মনে করে ক্ষমতা থেকে চলে গেলে শেষ, পলিটিক্যালি ফিনিশ। আর লোয়ার লেভেলে যারা আছে কামিয়ে কুমিয়ে খাচ্ছে, ক্ষমতাকে গেলে তাদের কামাই বন্ধ। ফলে মনুষ্যত্ব থাকে তো, আর থাকলে আবেগ থাকবে, এদের সেটাও হারিয়ে গেছে। আর একটা দুঃখের কথা বলি, দুঃখের কথা দুটো লাইন, সেটা হচ্ছে আজকে এই দিনটা দেখতে হতো না যদি 2019 বা 2021 সালে যে এ রাজ্যে ভয়ঙ্কর বা ঘটনাগুলো ঘটে গেছিল। 60 বছরের মহিলা পূর্ব মেদিনীপুরে ধর্ষিতা হয়েছিল, তার নাতির বয়সে এসে ধর্ষণ করে গেছিল, তার অপরাধ ছিল, সে বিজেপি করে। তখন যদি বাঙালির বিবেক জাগতো আজকে এই দিনটা দেখতে হতো না। তাও আমি আসবো, আপনি কথা বলছেন আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যুব ভারতীর ছবিটা একবার দেখবো। যুব ভারতী চত্বর থেকে আমাদের প্রতিনিধি সন্তু পান রয়েছেন। সন্তু, এই মুহূর্তের ছবিটা কি? সন্তু, কেউ রেহাই পাবে না। আপনি একটু চুপ করুন, আমাদের লাইভ আছে। আগে আমি বলি পূর্ব মেদিনীপুরে 60 বছর বয়সী মহিলা, আমরা যোগাযোগ আবার চেষ্টা করছি, যোগাযোগ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি। হাওয়াই চটি সরকার, হাওয়াই চটি সরকার, হাওয়াই চটি সরকার। একবার অরিত্রর কাছে আসবো। অরিত্র, আমরা গতকালও দেখেছিলাম নাট্যকর্মীরা তারা যখন রাত্রিবেলা তারা আরজি করের উদ্দেশ্যে তারা মিছিল করে যাচ্ছিলেন অনেক রাত পর্যন্ত, তখনই হঠাৎ করে এলো একটা সার্কুলার যেখানে বলা হলো যে
এই আরজিকর চত্বরেও 144 ধারা বা 163 ধারা জারি হলো, আর আজকে আমরা দেখলাম একই রকম ভাবে এই যুব ভারতী সংলগ্ন এলাকায় 163 জারি হলো। প্রতিবাদ করলেই কণ্ঠরোধের কেন এই বন্দোবস্ত করা হচ্ছে? যেখানে যেখানে প্রতিবাদ, সাধারণ মানুষের মিছিল, সেখানে আটকে দেওয়ার কেন, বাধা দেওয়ার চেষ্টা? দেখুন, প্রথমেই চ্যানেলকে অনুরোধ করব, আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি তার সমস্ত দায়ভার আমার। তলা একটা ডিসক্লেমার দিয়ে দিন, কালকে সরকার চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারে। এই ডিসক্লেমারটা যেন চালু থাকে। আমি দু তিনটে ইম্পর্ট্যান্ট কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই। আমার হাতে এখন রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যার 163 নম্বর ধারাটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং ইমপ্লিমেন্ট করবার সময় পুলিশ কমিশনার যিনি ছিলেন, যিনি প্রেস কনফারেন্স করে বলেছেন, তিনি মাইক্রোফোনে দুটো অডিও রেকর্ড চালিয়ে প্রেসকে দেখাচ্ছেন যে শুনুন, এখানে ফোনে কারা সব বলছে যে অস্ত্র নিয়ে আসবেন, অস্ত্র নিয়ে আসার সম্ভাবনা আছে, তারা নাকি বলেছে পুলিশ যদি লাঠিচার্জ করে আমরা অস্ত্র চালাবো, দেখবো কে কত শক্তিশালী, এরকম নাকি থ্রেট কল আছে। যে কলকাতা পুলিশ ফেসবুক পেজে বড় বড় বাতেলা দিয়ে লেখে যে কোনো রকম ওই হোয়াটসঅ্যাপ রেকর্ডিং, ফেসবুক রেকর্ডিং, টুইটারের রেকর্ডিং, ভিডিও, ছবিকে প্রপার ফরেন্সিক ভেরিফিকেশান ছাড়া আপনারা কেউ শেয়ার করবেন না, বিশ্বাস করবেন না, তাহলে কমিশনার সাহেব প্রেস কনফারেন্সে যে ভয়েস নোটটা চালিয়েছিলেন, কোন ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলছেন? আমাকে ফরেন্সিক ভেরিফিকেশনের রিপোর্টটা দেখান, যার ভিত্তিতে আপনি সাবস্টেনশিয়েট করে 163 ওখানে জারি করেছেন। এটা হচ্ছে ফার্স্ট। আপনার ফোনের হোয়াটসঅ্যাপ কলকেও আমি একজন নাগরিক হিসেবে বিশ্বাস করছি না যতক্ষণ না পর্যন্ত ফরেন্সিক ভেরিফিকেশন হচ্ছে যে আসলেই প্রপার কোনো ইন্টেলিজেন্স ইনপুট এখানে ছিল এবং সেখানে কোনো রকম থ্রেট কল ছিল, নাহলে সাজানো গল্পকে আমি নাগরিক হিসেবে মানতে বাধ্য নই। সেকেন্ড প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 163 নম্বর ধারা, এই 163 নম্বর ধারার কতগুলো ক্লজেস রয়েছে, এবং অনেকেই জানেন না যে শুধুমাত্র কোনো নির্দিষ্ট জায়গায় নয়, কোনো নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল মানুষকেও এই 163 নম্বর ধারায় অর্ডার সার্ভ করা যায়। তাহলে প্রথম তো অর্ডারটা আপনার দেওয়া উচিত ছিল ওখানকার অধ্যক্ষ মশাইকে, যেখানে ধর্ষণ হওয়ার পরে 2-3 ঘন্টা ধরে তিনি কোনো ব্যবস্থা নেননি এবং তারপর গালগল্প দিচ্ছিলেন এবং মিডিয়ার সামনে এসে বারবার ধর্ষিতার নাম করে করে বলছিলেন যে এটা তার রেসপন্সিবিলিটি যে অন্ধকার রাস্তায় তিনি কেন একা ঘুরছেন। তখন কেন 163 সেখানে ডিপ্লয় করেননি? যখন আরজিকরের মতো জায়গায় এরকম একটা রাত দখলের মিছিল আয়োজন করা হচ্ছিল, যখন সেখানে সবাই জানতো যে সেখানে বড় অঙ্কের মানুষের ঢল নামতে পারে, তখন কেন আপনাদের সিকিউরিটি ইন্টেলিজেন্স ব্রিচ হয়েছিল? কেন সেখানে পুলিশ লাঠিচার্জ করতে হলো, পুলিশের মাথা ফাটলো, সাধারণ ছাত্রছাত্রীদের মাথা ফাটলো? তখন 163 ইমপ্লিমেন্ট হয়নি কেন? এবং আরেকটা গুরুত্বপূর্ণ, দুটো লাস্ট আমাকে কথা বলতে দেবেন। এক হচ্ছে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা যায় না। এর আগে 144 যখন সিআরপিসি ছিল তখন সুপ্রিম কোর্টের পরিষ্কার গাইডলাইন আছে যে কোনো রকম ফ্রিডম অফ স্পিচ, ইন্টারনেট টেকনোলজি ভায়োলেশন, এই জিনিসগুলো করা যায় না, যেটা পুলিশ বারবার করছে।